155 পার্ক স্ট্রিট, 28শে ভাদ্র 1374, রাত্রি 11:30। মনের কথা তো সব খুলে বলতেই পারি না। যে জায়গা থেকে আমি এসেছি সেখানকার কথা প্রাণ ভরে বলার মতো তো লোকই পাই না। আমার কথা যথার্থভাবে বুঝবে এরকম কাউকে পেলে আমারও খুব তৃপ্তি হতো, তোমাদেরও সুবিধা হতো এমন কারোর সাথে কথা বলে আমার তত্ত্বটা বুঝে নিতে। এখন এটাই বুঝেছি যে আমাকে বুঝতে পারবে এরকম লোক আমাকেই তৈরি করে নিতে হবে। এখানে বেশিরভাগ কথা যে আমি বলি সবই যার যার মাত্রা অনুযায়ী। কেউ হয়তো মূর্তি পূজা করতে ভালোবাসে, আমার কাছে অনুমতি চাইতে এসেছে, তাকে বললাম মূর্তি পূজা করো। আবার পরমুহূর্তে অন্য আরেকজনকে বলছি মূর্তি পূজা করে কি হবে। সেদিন বৃন্দাবন থেকে শ্যামা মায়ের ভক্ত যারা এসেছিল তারা যখন কৃষ্ণ সম্পর্কে জানতে চাইল, তাদেরকে কৃষ্ণের মাহাত্ম্য সম্বন্ধে কত কিছুই জানালাম। আবার ওই যে কি নাম জানো, চন্দননগর না ওইদিকে থাকে, পার্টি করে, কালিদাস, রাম চ্যাটার্জির কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, রাম চ্যাটার্জি আমাকে জিজ্ঞাসা করেছিল কৃষ্ণের বলা গীতার ওই শ্লোকটার ব্যাপারে। ওই যে যুগে যুগে সাধুদের রক্ষা করতে আসবে। আরে কি জানো শ্লোকটা? কালিদাস, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। হ্যাঁ হ্যাঁ, এই শ্লোকটা সম্পর্কে জিজ্ঞাসা করল। আমি ওকে বললাম বেদের যুগের বড় বড় ঋষিরা কৃষ্ণের সময় থাকলে এই কথা বলার জন্য কৃষ্ণকে চরম শাস্তি দিত, কারণ এই শ্লোক মানুষকে দুর্বল করে দেবে। মানুষের ওপর যখন অত্যাচার হবে তখন যদি সে তার প্রতিবাদ প্রতিরোধ না করে কৃষ্ণের আশায় বসে থাকে তাহলে তো মানুষ দুর্বল হয়ে পড়বে, সমাজের কাঠামো ভেঙে পড়বে। কৃষ্ণের আশায় বসে থেকে থেকেই সমাজের আজ এই দুরবস্থা। যদি কৃষ্ণ এইভাবে বলতো যে যখন অত্যাচার হবে তখন আপনারা হাতের সামনে হাতা খুন্তি যা পাবেন তাই নিয়েই নেমে যাবেন, এবং এই হাতাওয়ালা খুন্তিওয়ালাদের সাথেই আমি থাকব, তাহলেও একটা নম্বর দেওয়া যেত। রাম চ্যাটার্জি যাওয়ার সময় বলে গেল, আপনার মতো নাস্তিক পৃথিবীতে দুটো আছে কিনা সন্দেহ। সমস্যাটা শুরু হয় কখন? যখন বাইরে গিয়ে রাম চ্যাটার্জির সাথে ওই বৃন্দাবন থেকে আসা ভক্তদের মধ্যে কথা হবে। একজন বলবে ঠাকুর কৃষ্ণ মানে, আরেকজন বলবে মানে না। যারা নাস্তিক বলে নিজেদের ভাবে তারা রাম চ্যাটার্জিকে বলা কথাটায় খুশি হবে, আবার যারা ঈশ্বরে বিশ্বাসী তারা কৃষ্ণের মাহাত্ম্যের কথা শুনে আনন্দ পাবে। একইভাবে কৃষ্ণ অনুরাগী যারা, তারা যদি গীতার শ্লোকের ব্যাখ্যাটার কথা শোনে তাহলে মনে মনে খুবই ব্যথা পাবে, আর হয়তো কোনোদিনই আমার কাছে আসবে না। এখন বোঝো আমার অবস্থাটা। এইভাবে সবার মন রাখতে গিয়ে আমার ভিতরের সত্যিকারের চিন্তাটা যে কি চলছে তার বলা হয়ে উঠছে না। তবুও এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যা দিয়ে চলেছি তাতেও আমার অরিজিনাল চিন্তাভাবনার প্রচুর আভাস রয়ে যাচ্ছে। কালিদাস, তাহলে তোমার অন্তরের পূর্ণ পরিচয় আমরা কিভাবে পাব? যে বীজ তোমাদের দান করা হয়েছে সেই বীজ যেদিন ফুটে উঠবে সেদিন তোমরা প্রথম উপলব্ধি করবে যে তোমাদের বাবা এতদিন তোমাদের তালে তাল দিয়ে চলেছেন, কিন্তু হওয়া উচিত ছিল উল্টোটা। তোমাদেরই আমার সুরে সুরে সুর মিলিয়ে যাওয়ার কথা। তোমাদের ভিতর থেকেই সেদিন ব্রহ্মের বাণী ফুটে উঠবে। আমি আজ ক্লান্ত। ধীরে ধীরে জীবনের সূর্য মধ্য গগন থেকে পশ্চিমের দিকে ঢলে পড়তে শুরু করেছে। রাত্রিবেলা শুতে পারি না, আমাকে বসিয়ে রাখে। 2 দিন আগে এক অদ্ভুত জিনিস দেখলাম। আমার কাছে কোনো কিছুই অদ্ভুত না, তোমাদের মতো করে বলতে গিয়ে অদ্ভুত শব্দটা বললাম। রাত্রিবেলা বিশ্ব প্রকৃতি থেকে একটা অনুরোধ আসলো। খুব ছোটবেলায় যখন কাজে বসতাম তখন
এমন কেউ কেউ আসতো। হঠাৎ দেখি তারা সেদিন এসে হাজির। এসে প্রণাম জানিয়ে বলল, আপনি যদি খুশি থাকেন তবে আপনার কাছে একটা অনুরোধ আছে। আপনার মতো 3 জনকে তৈরি করতে হবে। এইটুকু বলেই চলে গেল। কালিদাস, একটু যদি বুঝিয়ে বলো তাহলে আমাদের সুবিধা হবে। এই কথা আমার ঘরানার কথা, এটা কারোর বোঝানোর জন্য নয়। তোমরাও এসব কথা নিয়ে বাইরে বেশি আলোচনা করবে না, কারণ বুঝ পাকা না হলে অনেক রকম বিভ্রান্তিমূলক ব্যাখ্যা নিজেরাই করে বসে। সেদিন নমিতা এসে জানতে চাইল আমি অচল সেনকে এই বিশ্বের প্রেসিডেন্ট বলেছি কিনা। সেদিন নর্থ বেঙ্গল থেকেও কে একজন চিঠি লিখে এই প্রসঙ্গে জানতে চেয়েছে। যেখানে কেউ কাউকে মানে না, সেখানে সাংগঠনিক শৃঙ্খলা রাখার জন্য আমাকে অনেক কথা বলতে হয়। এখন আমি যদি বলি যে এই কথা আমি বলিনি, তাহলে কাল থেকে অচল সেনকে কেউ মানবে না। আবার বেহালা থেকে আসে সমীর, আমাকে বলল প্রেসিডেন্টের কাছে থাকলে নাকি ওর অনেক উপকার হয়। আমি বললাম বেশ। কারুর বিশ্বাসে আমি সাধারণত আঘাত করি না, তবে কেউ যদি আন্তরিকভাবে জানতে চায় তখন অনেক সময় কিছু কিছু কথা খুলে বলি। মানুষ নিজের চিন্তা অনুযায়ী আমাকে বিচার করে, সেই অনুযায়ী তার মনের মতো কথা হলে খুশি হয়, আবার একটু অন্যরকম কিছু শুনলে দুঃখ পায়। কিন্তু আমার মনের একান্তের কথাটা কেউ জানতে চায় না। নিজের বুদ্ধিটাই সবসময় কার্যকর হয়ে চলে। নিজেরাই কিছু একটা বুঝে নিয়ে তৃপ্তি নিয়ে চলল। কোনো সময় ভুল ধরিয়ে দিলে আবার একটা নতুন ব্যাখ্যা নিয়ে এসে তার কাজের সমর্থনে যুক্তি দেখায়। কিছুতেই সেই সহজ সরল স্বচ্ছ মন নিয়ে দাঁড়াতে চায় না। আমি সেই বুঝের মাঝে হাত না দিয়ে অপেক্ষা করতে থাকি সেই বীজ ফোটার জন্য, যেদিন আমার সত্যিকারের মনের কথা তাকে জানাতে পারব। কি কঠিন পথ দিয়ে যে আমি সেই শিশু বয়স থেকে এগিয়ে চলেছি তা তোমরা বুঝতেও পারবে না। সুগারের বাড়াবাড়ি শুরু হওয়ার পর থেকে অনিমা প্রয়োগ একদমই বন্ধ করে দিয়েছি। দেহের যে কোষগুলো ব্লাড সুগারে আক্রান্ত হয়ে আছে, রাতের বেলায় অনিমা দিয়ে মিশে যাওয়ার পর আবার যখন দেহ ফর্ম হতো, তখন সেই একই অণু থাকতো না, অন্য অণু দিয়ে দেহ গঠিত হয়ে যেত। কোটি কোটি অণু পরমাণু দিয়ে এই দেহ গঠিত। একটার থেকে অন্যটার তফাত করা যায় না। ফলে মিশে যাওয়ার আগে যে অণুগুলো ছিল, দেহ গঠন হওয়ার পর দেখা গেল যে তার জায়গায় অন্য অণুরা এসেছে। নতুন কোষ গঠন হওয়ার ফলে পুরনো রোগ আর থাকতো না। যেদিন বুঝতে পারলাম এর ফলে আমার রেকর্ডে অসুবিধা হতে পারে, সেদিন থেকে অনিমা একদম বন্ধ করে দিয়েছি। এখন অন্য পদ্ধতি অবলম্বন করি। স্বপ্নে যেভাবে যাওয়া হয় সেভাবেই করি। স্বপ্নে যখন বেরিয়ে যাওয়া হয় তখন দেহটা সেই আগেরটাই পড়ে থাকে, নতুন দেহ হয় না। কালিদাস, তুমি যে বললে রেকর্ডের কথা, সেটা ঠিক আছে কিনা এই বিচার কে করছে? আমার বিচার আমাকেই করতে হয়। এই বিশ্বব্রহ্মাণ্ডে যে যত বড়ই হোক না কেন, তার বিচার করার জন্য তারও উপরে কেউ না কেউ আছে। আমার স্টেটাসটা এরকম যে বিচারের দণ্ডটা আমার উপর ছাড়া আছে। আমার বিচার করার কেউ নেই, তাই আমার বিচার আমাকেই করতে হয়। আমার আরেকটা ক্ষমতা, যেটাও অন্য কারুর নেই, সেটা হলো এই বিশ্বের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অথবা বৃহৎ থেকে বৃহত্তম সর্বত্র সর্ব জায়গায় সর্ব অবস্থায় আমি আধিপত্য করতে পারি, যা খুশি করতে পারি। তার জন্য আমার কাউকে জবাবদিহি করতে হয় না। এই ক্ষমতা নিয়ে তোমাদের ঠাকুর
এখানে বসে আছে, আর ওদিকে কোর্টে হাজিরা দিতে হচ্ছে জমি মারার কেসে। কিন্তু কোনো সময় এক মুহূর্তের জন্য আমার নিজের সুবিধার জন্য আমি কোনো ক্ষমতা ব্যবহার করছি না। এত কষ্ট দেখে জায়গায় জায়গায় বিশাল বিশাল মহানরা চোখের জল ফেলছে আর বলছে, তোমাকে আর কষ্ট করতে হবে না, তুমি চলে এসো। জীবনে দুটো পয়সা রোজগারের জন্য পাকা চুল তোলা থেকে শুরু করে কাপড় বিক্রি করা, রেডিওর দোকান দেওয়া থেকে শুরু করে কি না করেছি, কিন্তু এক মুহূর্তের জন্য আমার স্পিরিচুয়াল ক্ষমতার অ্যাডভান্টেজ কখনোই নিই নাই। আমার যে কারণে আসা সেটাই আমার কাছে সবকিছু। বিশ্বের সব মহানদের অনুরোধে আমার আশা। বীজের মধ্যে গাছের পূর্ণ বিকাশের ক্ষমতা রয়েছে, সব বীজেই সেই ক্ষমতা রয়েছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের বীজ হল জীব। জীবের মধ্যে বীজাকারে এই বিশ্বের পূর্ণ ক্ষমতার সম্ভাবনা রয়েছে। পূর্ণ ক্ষমতার সম্ভাবনা থাকা সত্ত্বেও সেই চরমতম পূর্ণের জায়গায় কেউ পৌঁছাতে পারছে না। কেউ হয়তো 99% করে ফেলেছে, কেউ আরও বেশি 99.99%, কেউ হয়তো আরও সূক্ষ্মে পৌঁছে গেছে, কিন্তু কেউই পূর্ণ 100-তে রিচ করতে পারছে না। তখন আমার কাছে অনুরোধ আসে, তুমি কি একবার বার্থ নেবে? তাহলে আমরা যদি বুঝতে পারি পূর্ণ হওয়া আর কারোর পক্ষে সম্ভব হচ্ছে না কেন। জন্মানোর আগে দুটো অনুরোধ রাখা হয়েছিল। এক, আমার সব ক্ষমতা আমি ব্যবহার করতে পারবো। দুই, কোথায় জন্মগ্রহণ করব সেই ব্যাপারেও আমার বেছে নেওয়ার অধিকার থাকবে। আমি দুটো অনুরোধই অগ্রাহ্য করে নেমে পড়লাম। আমার কোনো ক্ষমতাই আমার সাথে আমি রাখিনি। যেটুকু বিভূতি তোমরা দেখো সেটা আমার সাথে সাথে হাত পায়ের মতো যেটুকু থেকে গেছে। ট্রেনটা যখন আসে তখন পাশ দিয়ে ঝড়ের মতো হাওয়া বইতে থাকে। তার জন্য কি এটা বলতে হবে ট্রেনটা ইচ্ছা করে হাওয়াটাকে নিয়ে এসেছে? তা নয়। ট্রেনটার গতির সাথে সাথে হাওয়াটা আপনিই এসে পড়ে। আমার ক্ষমতাগুলো সেরকম। আমার ইচ্ছাকৃত নিয়ে আসা নয়, এমনিভাবেই যেটুকু এসে পড়েছে তাতেই দেখো কত। এই কাজটুকুর জন্যই আমার আশা। অন্য আর যা কিছু দেখো তার সবটাই এখানকার নিয়ম কানুন অনুযায়ী চলার সুবিধার জন্য আমাকে করতে হয়। কালিদাস, তোমার জায়গায় আর কেউ কোনোদিন আসতে পারবে না? এটা আমি কেন বলতে যাব? তবে এত অনন্ত কোটি বছর যে কেউ আসেনি তা তো তোমরা জানতে পারলে। আমার নিজের মুখ থেকে এই কথা শুনতে বিশেষ ভাগ্য লাগে। এই জায়গায় একমাত্র আমার সন্তানদের মধ্যেই কেউ কেউ হয়তো আসতে পারবে, তবে সেটাও আমার খুশির উপর নির্ভর করবে। এই জন্যই হয়তো 3 জন আমি তৈরি করার অনুরোধ প্রকৃতি থেকে এসেছে। জানি না হবে কিনা, কারণ কখন কোন পরিস্থিতির ভিতর দিয়ে যেতে হয় যদি কাউকে তৈরি করতে পারি তখনই বোঝা যাবে। তবে প্রকৃতি যে চাইছে সে ইঙ্গিত 45 বছর পূর্ণ করার পর থেকেই আসছিল। কালিদাস, আমরা তো সকলেই তোমার মনের মতো তৈরি হতে চাই। সিক্সির বাড়িতে থাকার সময় ডক্টর হরিহর গাঙ্গুলি আমাকে দেখতে এসে বলেছিল, আপনাকে কি কেউ কোনোদিন বুঝতে পারবে? গুরু নিজেও অনেক সময় জানে না কে তার ঘরানাটা বহন করবে। এনায়েত খাঁর বেশি বয়সের ছেলে ছিল বিলায়েত। এর ফলে বিলায়েতের দিকে খুব নজর দিতে পারেনি। মাস্টার পানু না কে একজনকে শেখানোর জন্য, কি নামটা জানো, শ্যাম বিনোদ জানে, তাকে শেখাতে গিয়ে সর্বস্ব দিল, কিন্তু কিছুতেই পারল না। কিন্তু এনায়েতের মৃত্যুর পর যে শোক সভা হলো, সেখানে ছোট্ট বিলায়েতের যন্ত্রে টোকা দেওয়া শুনে কোন ওস্তাদ যেন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিল। আরে, এ যে একেবারে এনায়েতের টোকা। গুরুর দৃষ্টি সব সময়
সবার প্রতি যে এক থাকে তাও ঠিক না। ধরো দুজন শিষ্যকে গুরু একই সাথে একই আদেশ দিল, দুজনের কেউই সেই আদেশ পালন করতে পারল না। ব্যর্থ হয়ে দুই শিষ্য যখন গুরুর সামনে এসে দাঁড়ালো, তখন গুরুর মনে দুরকম ভাব হলো। প্রথম জনের দিকে তাকিয়ে গুরুর যেন কোথায় একটু কষ্ট হলো। এত শেখালাম, এত পরিশ্রম করলাম, তবুও শিখতে পারল না। ওর জায়গায় অন্য কারোর পেছনে আমি এই খাটনিটা খাটলে সে নিশ্চয়ই ভালো করতে পারত। অন্যদিকে দ্বিতীয় জনের দিকে তাকিয়ে গুরুর মনে হলো, ও তো ওর সাধ্যমতো পরিশ্রম করেছে, আমারই নিশ্চয়ই শেখানোতে কোথাও গলদ রয়ে গেছে। যদি আরো একটু সময় দিতে পারতাম তাহলে নিশ্চয়ই সফল হতো। ওর কোনো দোষ নেই, আমি সঠিক সুযোগের ব্যবস্থা করতে পারিনি। এই দ্বিতীয় জন সাধারণত গুরুর ঘরানা পেয়ে থাকে। এই চিন্তায় যে সবসময় গুরুর নিজের হাত থাকে তাও না, অনেক কটা ফ্যাক্টরের উপর সবকিছু নির্ভর করবে। তার চলন বলন, পরিবারের আপত্তি আছে কিনা, কারণ কাছে রেখে তৈরির যে সুবিধা পাওয়া যায়, দূরে হলে একটু অসুবিধা হতে পারে। তবে মনে হয় প্রকৃতি থেকে যখন অনুরোধ এসেছে, প্রকৃতি থেকেই কাউকে হয়তো আমার কাছে পাঠানো হবে। আমি নিজে বেছে নিতে গেলে অসুবিধা হবে, কারণ আমার মায়াটা এত বেশি যে বাছাবাছি করা আমার পক্ষে কঠিন হবে। প্রকৃতি থেকে পাঠানো হলে আমার বাছ বিচার করার কোনো দায়িত্ব থাকলো না, কারুর কিছু বলারও রইল না। কালিদাস, তিনজনকেই কি প্রকৃতি পাঠাবে? তা আমি কিভাবে বলবো? তিনটাও হতে পারে, একটাও হতে পারে, আবার কোনোটাই নাও হতে পারে। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, সবই আমার পূর্ণ খুশির উপর নির্ভর করবে। তবে হলে প্রকৃতির কাজের পক্ষে যে খুব সুবিধা হবে এটুকু বলতে পারি। কালিদাস, তোমার যে এত শিষ্য, তারাও তো তোমার সন্তান, তাহলে তারাও তো স্বাভাবিক নিয়মে পিতার সম্পত্তি পাবে। আমি যে তোমাদের সন্তান করেছি এটা তোমাদের উদ্ধারের জন্য। তোমাদের এখনকার মাত্রা আর আমার মাত্রার তফাতটা তোমরা এই মুহূর্তে চিন্তাতেও আনতে পারছো না। যারা চলে গেছে তারা কিছুটা এখন বুঝছে। অশ্বিনী চ্যাটার্জি মুন্সীগঞ্জে মৃত্যুর সময় বলছে, ঠাকুর তুমি কোথায় আর আমরা কোথায়? অবাক হচ্ছি তোমার সাথে আমাদের দেখা হলো কি করে। অশ্বিনী যাওয়ার সময় স্বামীবাগ বাড়িতে আমার সাথে দেখা করে গেছে। রবি ঘোষ ও মোহাম্মদ আলী তখন আমার সামনে দাঁড়িয়েছিল। ওরাও অশ্বিনীকে দেখেছে, কিন্তু ভেবেছে অশ্বিনী বুঝি এমনি আমার সাথে দেখা করতে এসেছে। পরে সন্ধ্যাবেলায় মুন্সীগঞ্জ থেকে যখন খবর আসলো তখন বুঝল। খুব সাধারণের মতো তোমাদের সাথে মিশি বলে তোমরা এখন আমাকে বুঝে উঠতে পারছো না। ফলে এই বীজ পূর্ণরূপে ফুটে উঠতে বহুদিন লেগে যাবে। মৃত্যুর পরে আরেকটা অবস্থায় তোমাদের নিয়ে যাওয়া হবে, সেখানে আবার আরো উঁচুতে ফুটে ওঠার পথ বলে দেওয়া হবে। এইভাবে চলতে চলতে কবে যে সেই পূর্ণ অবস্থায় যাবে এই মুহূর্তে তা বলা কঠিন। এখানেই এমন অনেক বীজ আছে, যেমন তাল গাছ, যা একজন পুঁতলে ৩-৪ পুরুষ পরে ফল পায়। ফলে বীজ থেকে ফুটে উঠতে অনেক সময়ের ব্যাপার। তারপর ফুটে ওঠার পর ঠিকমতো জল দেওয়া, সার দেওয়া, এসব তো লেগেই আছে। তারপর আবার হয়তো দেখা গেল যদিও বা একটু ফুটে বের হলো, তাও আবার ছাগল বা গরু এসে খেয়ে গেল। তার জন্য বেড়া দিয়ে রক্ষা করার ব্যবস্থা করা। সব কিছু করেও দেখা গেল এমন একটা ঝড় হলো, গাছটা ভেঙে গেল। এই সব করে ফল দিতে দিতে অনেক দেরি হয়, কিন্তু কলমের গাছ খুব অল্প দিনের মধ্যে পরিণতি পায়, কারণ ডাইরেক্ট
ওই গাছের অংশ ওর মধ্যে থাকে। একটা সন্তান করা হচ্ছে উদ্ধারের ব্যবস্থা করার জন্য, সাথে সাথে যতটা তৈরি করা যায়। আরেকটা হলো শুধুমাত্র তৈরির চিন্তা নিয়ে কাজ করা। কলমের গাছ যেভাবে তৈরি করে সেভাবে যদি কাউকে তৈরি করতে পারি, তবে সে খুব দ্রুত গতিতে আমার বুঝগুলি বুঝে নিতে পারবে। বীজ থেকে গাছ তৈরি করতে যেখানে বহুদিন লেগে যায়, কলমের গাছের ক্ষেত্রে কিন্তু তার চেয়ে অনেক কম সময়ের মধ্যে সে ফুটে উঠতে পারবে। যেমন সিঁড়ি দিয়ে ওঠা আর লিফটে ওঠা। সিঁড়ি দিয়ে যে উঠছে তাকে কত কষ্ট করে উঠতে হচ্ছে। হার্টের পেশেন্ট হলে তো মাঝপথে মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু লিফটে যে উঠছে সে কয়েক সেকেন্ডের মধ্যে 50 তলায় চলে যাবে। সিঁড়ি দিয়ে যে উঠছে সে প্রত্যেকটা তলার খবর নিতে নিতে উঠবে, আর লিফটে ওঠা ব্যক্তির কাছে নিচের তলা আর 50তম তলার খবর থাকবে, অন্য কোনো তলার খবর থাকবে না। কলমের গাছ যারা, তারা ওই লিফট দিয়ে ওঠা ব্যক্তির মতো। যেহেতু তাদের স্পিড অন্যদের থেকে অনেকটা বেশি, তারা আমাকে তখন অনেকটা বুঝতে পারবে। যে যে স্টেজ দিয়ে পাস করতে অনেক সময় লেগে যায়, সেই সব স্টেজ ওরা অনায়াসে খুব অল্প সময়ে পাস করে চলে যাবে। এই বিশ্বে আমার গতি খুব বেশি হওয়ার জন্য আমার সাথে তাল রাখার ব্যক্তির বড় অভাব। তাই হয়তো বিশ্ব প্রকৃতি থেকে এই কলমের গাছের অনুরোধ এসেছে। তবে আমিও এটা প্রকৃতির ওপরই ছেড়ে দিয়ে বসে আছি। প্রকৃতি থেকে কাউকে নিশ্চয়ই পাঠাবে, তবে সবকিছুই নির্ভর করবে আমার খুশির ওপর। এটা জোর করে করার জিনিস নয়, একমাত্র খুশি থাকলেই আমি করতে পারবো। তখন আমার তত্ত্বটা তার মধ্য দিয়ে রিফ্লেক্টেড হবে। তবে বীজ থেকে কি হবে না? নিশ্চয়ই হবে। আমার কোনো বীজই অযথা নষ্ট হবে না, সব বীজই ফুটে উঠবে। সেই চিন্তা নিয়েই তো আমি দীক্ষাটা দিয়েছি। কিন্তু বীজ থেকে পূর্ণ গাছ ফুটে উঠতে সময় অনেকটা লাগছে বলেই প্রকৃতির এই কলমের চিন্তা। রাম নারায়ণ রাম।